তো আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে বৃত্তের সমীকরণ আছে, তো বৃত্তের সমীকরণে এই এইচ আর কে হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, আর আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন ধরেন কেউ যদি বলে কেন্দ্রের স্থানাঙ্ক যদি না থাকে তাহলে কি হবে? ধরেন কেন্দ্রের স্থানাঙ্কটা নাই, মানে নাই বলতে আর কি জিরো। কেন্দ্রের স্থানাঙ্কটা যদি জিরো হয়, মানে এইচ এর মান যদি জিরো হয়, কে এর মান যদি জিরো হয়, তো এইচ এর মান জিরো, কে এর মান জিরো, এরকম হলে তখন বৃত্তটা দেখবেন মাঝখানে চলে আসবে। অর্থাৎ আমি যদি এইভাবে বলি যে এক্স অক্ষে, মানে এইচ এর যে মানটা বলছি, এইচ এর মানটা হচ্ছে জিরো, তাহলে জিরো হলে কিন্তু এখানে আটকে থাকবে। আবার যদি বলি কে এর মানটাও জিরো, তাহলে এটা কিন্তু এখানে আটকে থাকবে। তাহলে সব মিলে এখানে আমরা আটকে আছি। তো এখানে আটকে থাকলে বৃত্তের কেন্দ্রটা কিন্তু এখানে চলে আসবে। তো এই যে এক্সিসের যে মূল যে বিন্দুটা, যেটাকে হচ্ছে আপনার এই যে এই দুইটা এক্সিস যেখানে ছেদ করে সেটাকে কিন্তু আমরা মূল বিন্দু বলি। দুইটা এক্সিস যেখানে ছেদ করে সেটাকে আমরা কি বলি? মূল বিন্দু বলি। তো তখন আমাদের বৃত্তটা আমরা দেখবো যে বৃত্তটা তৈরি হবে কোথায়? বৃত্তটা তৈরি হবে হচ্ছে এই যে ইয়েতে, মানে আমাদের মূল বিন্দুগামী যে মূল বিন্দু যেটা আছে সেইটার আশেপাশে বৃত্তটা তৈরি হবে, সেখানে বৃত্তটা তৈরি হবে, মানে বৃত্তের কেন্দ্রটা যেটা আছে, বৃত্তের কেন্দ্রটা হয়ে যাবে মূল বিন্দুতে। যদি এই এইচ আর কে এর মান জিরো হয়, তখন কি হবে? বৃত্তের কেন্দ্রটা চলে আসবে হচ্ছে মূল বিন্দুতে। তখন এটাকে আমরা বলবো হচ্ছে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ ভালো করে খেয়াল করেন। আমাদের নিচের সমীকরণটা দেখেন কিভাবে এসেছে। আমরা যদি এখানে জিরো বসাই তাহলে এইচটা থাকছে না, এটা বাদ। আবার এই কেটা থাকছে না, তখন দেখেন সমীকরণটা কি হয়ে যাচ্ছে? তখন হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। তাহলে আগের যে সমীকরণটা, এটা থেকে আমরা লিখতে পারি যে বৃত্তের সাধারণ সমীকরণ, এখানে যদি এইচ আর কে এর মান জিরো হয় তখন সেটা হয়ে যাবে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এখান থেকে আমাদের যে জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদের এই সমীকরণে এক্স মাইনাস আছে, মাইনাসটা একটু ভালো করে খেয়াল করবেন। আপনাদের আমি একটু পরে ম্যাথ দিব, এই ধরনের প্রশ্ন কিভাবে করে সেটা আমি দেখাবো। তো এইখানে সমীকরণটাতে কিন্তু এক্স মাইনাস এইচ আছে আর ওয়াই মাইনাস কে আছে, ভালো করে খেয়াল করেন, মাইনাস আছে কিন্তু। এখন আমি আপনাদেরকে সমীকরণ দিচ্ছি, আপনারা বলবেন ওই সমীকরণের কেন্দ্রের স্থানাঙ্ক কত, আপনারা লিখে দিবেন মেসেজে। আমি আপনাদের একটা সমীকরণ দিচ্ছি, মনে করেন একটা সমীকরণ হচ্ছে এইরকম এক্স মাইনাস ফাইভ, ভালো করে খেয়াল করেন। একটা সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার। আপনারা হচ্ছে কমেন্ট বক্সে অ্যান্সারটা দিবেন যে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত। এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল, ইকুয়াল হচ্ছে ধরেন আমি বললাম ইকুয়াল ফোর স্কোয়ার, বা হচ্ছে ইকুয়াল ফোর স্কোয়ার বললাম। এরকম আছে মনে করেন এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল ফোর স্কোয়ার। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? সবাই একটু কষ্ট করে লিখে দেন আমাকে, একজন লিখে দিয়েছেন, থ্যাংক ইউ। তো আমরা একটু ভালো করে দেখি, আমাদের যে সূত্র আছে, সূত্রে বলা আছে এক্স মাইনাস ফাইভ। তাহলে এই সূত্রটাতে কিন্তু মাইনাসটা অটোমেটিক আছে। তো আমি বলেছি যে এই মাইনাসের পরে যে এইচ আছে, এইচ হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আপনি বলতে পারেন এইচ হচ্ছে পাঁচ, এইচ হচ্ছে পাঁচ, আর এই কে হচ্ছে তিন। কারণ আমরা কি করেছি, আমরা কিন্তু এই সমীকরণটার সাথে যদি মিলাই তাহলে দেখবো যে এখানে মাইনাসটা কিন্তু সমীকরণ থেকে এসেছে। তাহলে এই মাইনাস নিয়ে ভাবতে হবে না। যদি মাইনাস না থাকতো তখন আপনি ভাবতেন, যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে তাহলে আপনি এটা নিয়ে আর ভাববেন না। আপনি দেখবেন হচ্ছে মাইনাস আছে কিনা, মাইনাস থাকলে আপনি হচ্ছে লিখবেন যে পাঁচ আর তিন হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে অপশনে আমরা লিখবো হচ্ছে এইভাবে পাঁচ কমা তিন। এখন যদি বলা হয় বৃত্তের ব্যাসার্ধ কত, তো বৃত্তের ব্যাসার্ধ আমরা বলেছিলাম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, আর স্কোয়ার না কিন্তু আর। তাহলে এখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধ হবে ফোর, তাহলে অ্যান্সার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ফোর আর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে ফাইভ কমা থ্রি। এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সিম্পল প্রশ্ন, কিন্তু আপনি সমীকরণ না জানলে পারবেন না। তো এখন যদি আপনাকে এই ফোর স্কোয়ার না বলে ফোর বলতো, শুধু ফোর বলতো, বলা হচ্ছে এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল ফোর, তাহলে বৃত্তের ব্যাসার্ধটা কত হবে? একটু লিখে দেন তো আপনারা। যদি আমি বলি যে এখানে ফোর আছে তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? একজন লিখে দিয়েছেন অলরেডি, দুইজন দিয়েছেন, থ্যাংক ইউ। তাহলে কিন্তু আমরা এই ফোরটাকে স্কোয়ার বানাবো, আমি লিখতে পারি এটাকে টু স্কোয়ার, তখন হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে শুধু টু। মানে স্কোয়ার না থাকলে আমরা স্কোয়ার বানাই নিব, তাহলে অ্যান্সার হয়ে যাবে টু। আরেকজন দিয়েছেন, থ্যাংক ইউ, সবার হয়েছে। এখন যদি আমাদের এইখানে, আমরা যদি এইখানে আমাদের যে সমীকরণ আছে সেটাকে চেঞ্জ করে দেই, অর্থাৎ আমি যদি এখানে মাইনাস না দিয়ে দেই তাহলে কিন্তু একটু সমস্যা হবে, তখন আমাকে মাইনাস বানাতে হবে। তো এরকম একটা বিসিএস এর প্রশ্ন আমরা দেখবো যে বিসিএস এর একটা প্রশ্ন সামান্য প্লাস মাইনাস ঘুরিয়ে দিয়েছিল 31 বিসিএস এ। তো আমরা একটু দেখি কি এসেছিল ওই বিসিএস এ। এই বলা হয়েছিল এরকম যে
x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস y প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল 100। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? তো এটা আপনি একটু কষ্ট করে দেন তো। প্রশ্নটা হচ্ছে যে এই সমীকরণের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? একজন অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, গুড। বাকিরা অ্যান্সার দিয়ে ফেলেন। প্রথমে সমস্যা হচ্ছে এখানে দুইটার মধ্যে মাইনাস নাই, আপনাকে মাইনাস বানাতে হবে। মাইনাস কিন্তু বানানো যায়, আমরা যদি দুইটা মাইনাস নেই তাহলে কিন্তু মাইনাস হয়ে যায়। তিনজন অ্যান্সার দিয়েছেন, ফাইন, সবারটাই হয়েছে। তো আমরা যদি হচ্ছে সমীকরণটাকে মিলাতে চাই, আমাদের মূল সমীকরণ হচ্ছে x মাইনাস h হোল স্কয়ার। আমাদের মূল সমীকরণ হচ্ছে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার, কিন্তু এখানে মাইনাস নাই। তা আমি যদি এখানে একটা মাইনাস নিয়ে নেই ব্র্যাকেট দিয়ে, ধরেন আমাদের বোঝার সুবিধার জন্য আমি ভেঙে ভেঙে লিখি। আমি যদি এই প্লাসটাকে এভাবে লিখি, মানে ভিতরের যে প্লাস 3 আছে এটাকে যদি আমি লিখি মাইনাস দিয়ে, যদি বাইরে বাইরে যদি মাইনাস দেই আর ব্র্যাকেট দিয়ে যদি মাইনাস 3 দেই, তাহলে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আবার আমার সূত্রের যে মাইনাস সেটাও কিন্তু চলে আসছে। তাহলে আমি বলতে পারি যে এই যে x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস y মাইনাস মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল 100। তাহলে আপনি দেখেন আমাদের এই কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এখানে x মাইনাস h এর মান হচ্ছে 4 আসতেছে, আর এখানে মাইনাস k এর মান আসতেছে মাইনাস 3। তাহলে আমরা অ্যান্সার বলতে পারি 4 কমা মাইনাসের 3। এইটা হচ্ছে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক 4 কমা মাইনাসের 3। এখন যদি বলা হয় এই বৃত্তটার ব্যাসার্ধ কত, তো ব্যাসার্ধ হচ্ছে এখানে স্কয়ার দেয়া নাই, আমরা এটাকে কি করব, 100টাকে স্কয়ার করে নেব, মানে 10 স্কয়ার করে নেব। অ্যান্সার দিয়ে ফেলেছেন সবাই অলরেডি, থ্যাংক ইউ। তো আমরা এটাকে যদি লিখি 10 স্কয়ার, তাহলে ব্যাসার্ধের মান চলে আসতেছে 10। এখানে ব্যাসার্ধ চাওয়া হয় না, যদি চাইতো তাহলে আমরা বলতে পারি ব্যাসার্ধের মান হচ্ছে r সমান 10। তো সমীকরণ থেকে আর তেমন কোনো প্রশ্ন আসার সুযোগ নাই বৃত্ত থেকে, এরকম সিম্পল সমীকরণ। এখন এই সিম্পল সমীকরণ যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার জন্য এটা অসম্ভব হয়ে যাবে। সিম্পল সমীকরণটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার জন্য খুব অসুবিধা হয়ে যাবে। ওকে, আমরা হচ্ছে এখন অন্য ধরনের কিছু ম্যাথে যাই। আমরা গত ক্লাসে এই ম্যাথগুলো মেবি করেছিলাম যে বৃত্তের ব্যাস দেওয়া আছে, ক্ষেত্রফল কত বা ক্ষেত্রফল দেওয়া আছে, সেখান থেকে ব্যাসার্ধ বের করতে হবে। তারপর হচ্ছে ব্যাসার্ধ এত হলে বা আহ, আমরা হচ্ছে বলেছিলাম যে ব্যাসার্ধ এত হলে যে দৈর্ঘ্য কত, এই ধরনের ম্যাথ করেছিলাম। তো আমরা এখন যে ম্যাথটা করবো সেটা হচ্ছে চাকা নিয়ে যে ধরনের ম্যাথ আছে এগুলো একটু নিয়ম করবো। তো বলা আছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে। এই চাকাটা আসলে বৃত্তের মধ্যে সরাসরি নাই, যেহেতু বৃত্তটা একটা, গাড়ির চাকা একটা বৃত্ত, তাই হচ্ছে এগুলো আসলে ঐকিক নিয়মের অঙ্ক। তো আমরা হচ্ছে এখানে নিয়ে আসলাম। বলা আছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে। প্রথম লাইনে বলা আছে মিনিট, কিন্তু নিচে বলা আছে সেকেন্ড, এখানে একটা সমস্যা। এখানে বলা আছে মিনিট, এখানে বলা আছে সেকেন্ড। তাহলে আমরা যদি শুরুতেই সেকেন্ড ধরে নেই, যে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে প্রতি মিনিট না বলে আমরা যদি বলি 60 সেকেন্ডে 90 বার ঘুরে, তাহলে কিন্তু হয়। আমরা বললাম যে একটি গাড়ির চাকা 60 সেকেন্ডে 90 বার ঘুরে, তাহলে কিন্তু বলা যায় 60 সেকেন্ডে ঘুরে 90 বার, সুতরাং 1 সেকেন্ডে ঘুরে 90 ভাগ 60 বার, এভাবে কিন্তু আমি বলতে পারি। এখন এখানে বৃত্তের সাথে সম্পর্কটা আসলে কি? এখানে কোণের সাথে সম্পর্ক আছে, যেহেতু এখানে প্রশ্নে বলেছে যে কত ডিগ্রি ঘুরবে, প্রশ্নে বলা আছে কত ডিগ্রি ঘুরবে। তো আমরা যদি দেখি যে একটা বৃত্তাকার চাকা, এটা একবার যদি ঘোরে তাহলে সে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। সবাই তো একমত আমরা, তাই না? একটা বৃত্তাকার চাকা বা একটা বৃত্ত যদি একবার ঘোরাই আমি, তাহলে কি হবে, 360 ডিগ্রি কোণ তৈরি হবে। কারণ আমরা জানি যে এখানে যদি আমরা মাঝখানে কোণগুলোকে একটু দেখাতে চাই, তাহলে হচ্ছে গত ক্লাসে দেখেছিলাম যে এখানে মাঝখানে 4টা 90 ডিগ্রি কোণ তৈরি হয়, জাস্ট সিম্পলি বোঝার জন্য। একটা, দুইটা, তিনটা, 4টা 90 ডিগ্রি, তাহলে সব মিলে হয় 360 ডিগ্রি কোণ। একটা চাকা ঘুরলে টোটাল সে 360 ডিগ্রি ঘোরে। তাহলে আমরা হচ্ছে আগে দেখবো কতবার ঘুরে, তারপর হচ্ছে কত ডিগ্রি কোণ সেটা আমরা বের করব। তো দেখেন আমরা লিখতে পারি কি, যে আহ, এখানে বলেছিলাম যে 60 মিনিটে, মানে 60 সেকেন্ডে, আমরা লিখতে পারি 60 সেকেন্ডে ঘুরে হচ্ছে কতবার, 90 বার। 60 সেকেন্ডে ঘুরে হচ্ছে 90 বার, হলে এখান থেকে আমরা দেখবো হচ্ছে 1 সেকেন্ডে কতবার ঘুরে। আমাদের এখানে প্রশ্নে বলা আছে 1 সেকেন্ড, সুতরাং 1 সেকেন্ডে ঘুরবে কত, 1 সেকেন্ডে কম ঘুরবে, তখন হবে 90 ভাগ 60। 1 সেকেন্ডে হবে 90 ভাগ 60 বার, তার মানে 1 সেকেন্ডে সে যদি ঘুরে তাহলে 90/6 বার, মানে 9/6 বার ঘুরতে পারে। আমরা কেটে দিলাম আর কি, সিম্পল করলাম। আরো কাটতে পারি, 9 কে 6 দিয়ে কাটলে, 3 দিয়ে কাটলে হয় 3 × 3 = 9, 3 × 2 = 6। এখন তাহলে আমরা এখান থেকে কি পেলাম, যে যদি 1 সেকেন্ড ঘুরে তাহলে সে ঘুরবে 9/6 বার, অথবা আমরা যদি কাটাকাটি করি, আমরা যদি এটাকে 3 দিয়ে কাটি তাহলে কত পাবো, 3 পাবো। আর নিচেরটাকে যদি 3 দিয়ে কাটি তাহলে হবে 3 × 6। তাহলে আপনি এখান থেকে পেলেন যে
এক সেকেন্ডে ঘুরতে পারে 3/2 বার। এক সেকেন্ডে ঘুরতে পারে 3/2 বার, কিন্তু কতবার ঘুরে সেটা কিন্তু আপনার প্রশ্নে চাওয়া হয়নি। আপনার প্রশ্নে চাওয়া হচ্ছে কত ডিগ্রি ঘুরে। তো আপনি তো জানেন যে একবার যদি ঘোরে তাহলে অতিক্রম করে হচ্ছে 360 ডিগ্রি কোণ বা 360 ডিগ্রি কোণ তৈরি করে। একবার ঘুরলে কত হবে? 360 ডিগ্রি। দুইবার ঘুরলে হবে 360 ইন্টু 2, তিনবার ঘুরলে হবে 360 ইন্টু 3। যদি বলি আমি দেড় বার ঘুরে তাহলে হবে 360 ইন্টু দেড় বার। যদি বলি আমি আড়াই বার ঘুরে তাহলে 360 ইন্টু আড়াই বার। তো এখন যদি বলা হয় 3/2 বার ঘুরে তাহলে 360 ইন্টু 3/2। অর্থাৎ 1 থেকে ঐকিক নিয়ম আমরা জানি, একবার যদি ঘুরে 360 ডিগ্রি, তখন যদি আমি বলি যে দুইবার ঘুরলে কি হবে, তখন আপনি কি বলবেন? দুইবার ঘুরলে তো বেশি ঘুরবে, তখন গুণ হবে, আপনি বলবেন 360 ইন্টু 2। যদি বলি তিনবার ঘুরে তাহলে আপনি বলবেন 360 ইন্টু 3। তো আমাদের এখানে বলা হয়েছে তিনবার দুইবার ঘুরে, 3/2 বার ঘুরে। 3/2 মানে কত? 1.5 না? 1.5 আমরা এখানে লিখি নাই, 3/2 রেখেছি কাটাকাটি সুবিধার জন্য। তাহলে এটা কিন্তু 1 থেকে বেশি, 1.5 কি 1 থেকে বেশি। তো তখন আমরা কি করব? এখানে কাটাকাটি করব, অর্থাৎ এখানে 360 কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 180 হবে। 180 সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে? 540 ডিগ্রি। 3 18 54, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 540 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যদি কোনো একটা চাকা 1 সেকেন্ডে ঘুরে, তাহলে 1 সেকেন্ডে ঘুরলে সে হচ্ছে 540 ডিগ্রি কোণ অতিক্রম করে। এটা হচ্ছে একেবারে সিম্পল প্রশ্ন, মানে একেবারে বেসিক লেভেলের একটা প্রশ্ন। এখন আমরা এই প্রশ্নটাকে একটু সুন্দর করে মডিফাই করব। আমার আগে অনেকে অ্যান্সার লিখেছেন, থ্যাংক ইউ। আমরা এই প্রশ্নটাকে মডিফাই করব। প্রশ্নটা হচ্ছে এরকম যে আমি যদি এখানে 1 সেকেন্ড না বলে 2 সেকেন্ড বলতাম তাহলে কি হতো? আমি যদি এখানে 1 সেকেন্ড না বলে 2 সেকেন্ড বলতাম তখন কি হতো? সবকিছু আগের মতো আছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে। হ্যাঁ, 2 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে? তাহলে প্রথমে যেখানে আমরা বের করেছিলাম 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে, সেখানে আমরা বের করতাম 2 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে। সবাই একটু করেন তো এটা। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরলে 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? এটা না করে আমরা করব 2 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে। অ্যান্সার দিয়ে ফেলেছেন অনেকেই। আচ্ছা, তাহলে আমরা যদি লিখি যে আগের মতো করে 60 সেকেন্ডে ঘুরে 90 বার। সুতরাং 1 সেকেন্ডে ঘুরে 90 ভাগ 60 বার। এখন যদি বলি 2 সেকেন্ডে, 1 সেকেন্ড না বলে যদি 2 সেকেন্ড বলি তাহলে কি করতে হবে? এখানে 2 গুণ করতে হবে। করতে হবে এখানে 2 উপরে গুণ করতে পারেন বা পাশে গুণ করতে পারেন, একই কথা। উপরের পাশে গুণ করা একই কথা। তো এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কি পাবো? এই যে আমরা এখানে পেয়েছিলাম 9/6, তার সাথে কিন্তু একটা 2 গুণ হয়েছে। তো এভাবে করলে দেখবেন কি আসবে? এখানে মেবি কাটাকাটি করার পরে আসবে হচ্ছে 3। অর্থাৎ এখানে আমরা পাবো হচ্ছে 3। তো এখন এই যে প্রশ্নটা যে 1 সেকেন্ডের জায়গায় যে আমরা 2 সেকেন্ড করলাম, আমরা পেয়েছিলাম 1 সেকেন্ডে ঘুরে 3/2 বার। আর এখন পেলাম হচ্ছে 2 সেকেন্ডে ঘুরে 3 বার। 2 সেকেন্ডে ঘুরে হচ্ছে 3 বার। 2 সেকেন্ডে ঘুরে 3 বার। তো আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে আমরা জানি যে একবার ঘুরলে অতিক্রম করে 360 ডিগ্রি কোণ। তো এখন আমরা প্রথমে পেয়েছি যে আমাদের এখানে ঘুরে হচ্ছে 3 বার। তাহলে 3 বার ঘুরলে কি হবে? 360 ইন্টু 3, এটা করলে যা আসে তাই। আগে ছিল 360 ইন্টু 3/2, আর এখন আমাদের এখানে ঘুরছে হচ্ছে 360 ইন্টু 3 বার, মানে 3 বার। তাহলে 360 ইন্টু 3 করলে যে অ্যান্সারটা আসবে, অর্থাৎ গুণ করলে হয়তো 1080 আসবে। 3 শূন্য শূন্য, 318, 3 51 1 10, 1080 আসে। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 1080। এইভাবে করে হচ্ছে এই ধরনের যে ম্যাথ গুলো আছে, চাকার ম্যাথ গুলো কি করতে পারে, আরো আরো ঘোরানো যেতে পারে। তো আমরা এখান থেকে দুইটা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে একটা চাকা যদি একবার ঘুরে তাহলে হচ্ছে সে 360 ডিগ্রি কোণ তৈরি করবে, একটা একটা পয়েন্ট। আর 2 নাম্বার হচ্ছে একটা চাকা যদি একবার ঘুরে তাহলে সে যে দূরত্বটা তৈরি করবে সেটা হচ্ছে 2 পাই আর এর সমান। আমরা পড়েছি বৃত্তের পরিধি, আমরা পড়েছি হচ্ছে বৃত্তের পরিধি 2 পাই আর, তাই তো? আমরা পড়েছি বৃত্তের পরিধি 2 পাই আর। তার মানে হচ্ছে একটা গাড়ির চাকা যদি একবার ঘুরে তাহলে সে 2 পাই আর দূরত্ব অতিক্রম করে, 2 পাই আর। অর্থাৎ এইখান থেকে শুরু করে আমি যদি এদিকে ঘুরে আবার আগের জায়গায় আসি তাহলে এই সবটার দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর। আপনি মনে করেন এটাকে যদি লম্বা করেন, এই দৈর্ঘ্যটাকে যদি আপনি লম্বা বরাবর করেন তাহলে আপনার দেখবেন হচ্ছে এইটুক, ধরেন আমি পেলাম, ধরেন কথার কথা এইটুক পেলাম। তাহলে এইটুকের দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর। তাহলে একটা চাকা যদি পুরো একবার ঘুরে তাহলে রাস্তাতে হিসাব করলে তখন সে হচ্ছে এখান থেকে শুরু করবে। একটা চাকা একবার ঘোরার পরে তাহলে সে যাবে হচ্ছে ধরেন এখান পর্যন্ত। অর্থাৎ একটা চাকা একবার ঘুরলে রাস্তা যদি আমরা হিসাব করি তাহলে সে এইটুক দূরত্ব অতিক্রম করে। তাহলে এই দূরত্বটা হচ্ছে তার পরিধি। তাহলে আমরা বলতে পারি যে একটা চাকা যদি একবার ঘুরে তাহলে সে অতিক্রম করে 2 পাই আর দূরত্ব। এতক্ষণ তো আমরা হচ্ছে এই যে আপনার ইয়ে দিয়ে বললাম, মানে ডিগ্রি দিয়ে বললাম। এখন আমরা দেখবো হচ্ছে
দৈর্ঘ্য বরাবর হিসাব করলে কি হয়? পরের অঙ্কগুলো হচ্ছে দৈর্ঘ্যের নিয়মের। তো আমরা পরের স্লাইডে দেখছি, দেখেন বলা আছে যে একটি চাকার ব্যাস হচ্ছে 14 মিটার। বলা আছে একটি চাকার ব্যাস হচ্ছে 14 মিটার, চাকাটি 220 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? তো সিম্পলি এই ধরনের ম্যাথগুলোতে আমরা হচ্ছে বৃত্তের পরিধিটাকে বের করে নিব, কারণ আমরা জানি যে চাকাটা ঘোরাতে গেলে পরিধির হিসাবটা করতে হবে। তো পরিধির হিসাবটা আমরা করে নিব। তো চাকার ব্যাস থেকে আপনি অবশ্যই পরিধিটা বের করতে পারবেন, কারণ পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর। পরিধি সূত্র কি 2 পাই আর। তো এখানে আমরা আর এর মান জানি, এখানে ব্যাস বলা আছে 14, তাহলে ব্যাসার্ধ হবে কত? 14 এর অর্ধেক 7 হবে ব্যাসার্ধ। তাহলে আমরা যদি এখানে বসাই, তো 2 ইন্টু পায়ের মান কত? 22/7। জাস্ট দেখেন, আমি কিন্তু পায়ের মান এখানে 3.1416 বসাতে পারতাম, কিন্তু আমি দেখলাম যে 22/7 বসালে আমাদের একটু লাভ আছে। লাভটা কি? আমি যদি এখানে 22/7 বসাই, তাহলে এই 22/7 বসালে যেটা হবে সেটা হচ্ছে নিচের যে 7 আছে এই 7 এর সাথে আর এর যে মানটা, ব্যাসার্ধের মান কত? এখানে ব্যাসার্ধের মান হচ্ছে ব্যাসের অর্ধেক মানে 7। এখান থেকে কিন্তু আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এই যে 7 আর 7 কাটা যাবে, 22 দোকানে 44। আমরা বলতে পারি তাহলে একটা চাকা যদি একবার ঘুরে তাহলে সে হচ্ছে 44 মিটার পথ যাবে। আপনাদের এইটুকুতে ডাউট থাকার কথা না, কারণ আমরা জানি একটা চাকার পরিধি যতটুকু, একটা চাকার পরিধি যতটুকু, একটা চাকা ঘুরলে ততটুকু পথ অতিক্রম করবে। তার মানে একটা চাকা একবার ঘুরলে অতিক্রম করে 44 মিটার পথ। এখন দেখেন, আমি আপনাদের জাস্ট এমনি একটা হিসাব দেখাই, আপনাদের এই ম্যাথের বাইরে গিয়ে আমরা হিসাব দেখাই। ধরেন এইটা হচ্ছে একটা রাস্তা। হ্যাঁ, সবাই একটু ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে রাস্তা। তো রাস্তাটাকে আমি 5 ভাগে ভাগ করলাম, ভালো করে খেয়াল করেন। বা 5 ভাগে ভাগ করলাম না, আমি বললাম যে এই রাস্তাটা হচ্ছে 100 মিটার। খেয়াল করে দেখেন, আমি একটু ভালো করে লিখি। এই রাস্তাটা হচ্ছে মনে করেন 100 মিটার, ভালো করে খেয়াল করবেন। এই রাস্তাটা হচ্ছে 100 মিটার। আর আমার কাছে একটা চাকা আছে, চাকার পরিধি হচ্ছে 5 মিটার। আমার কাছে যে চাকাটা আছে, চাকার পরিধি হচ্ছে 5 মিটার। মানে সে হচ্ছে একবার বললে 5 মিটার পথ অতিক্রম করে। তাহলে এখন আমি যদি বলি যে এই চাকাটাকে যদি আমি এভাবে লম্বা করে চিন্তা করি, তাহলে চাকাটা হচ্ছে একবার হলে এইটুকু পথ অতিক্রম করে, এখান থেকে এইটুকু। মানে সে হচ্ছে 5 মিটার যায়। এখন যদি আপনাকে বলি, বলেন তো এই 100 মিটার যেতে চাকাটা কতবার ঘুরবে? একটু লিখে দেন তো। আমি বললাম আমার রাস্তাটা হচ্ছে 100 মিটার, আর আমার চাকাটা হচ্ছে একবার ঘুরলে 5 মিটার যায়। তাহলে সে সবটা রাস্তা অতিক্রম করতে টোটাল কতবার ঘুরবে? টোটাল কত কতবার ঘুরবে? অ্যান্সার দিচ্ছেন সবাই। সবাই লিখছে আমরা 20 বার। 20 বার কেন লিখছে? কারণ আমরা জানি হচ্ছে সবটা হচ্ছে 100 মিটার, সবটা রাস্তা হচ্ছে 100 মিটার। তো এই 100 মিটারকে যদি আমরা হচ্ছে প্রত্যেকবার যদি সে 5 বার করে যায়, মানে একবার ঘুরলে যদি 5 মিটার করে যায়, তাহলে সে হচ্ছে টোটাল ঘুরবে হচ্ছে 20 বার। একবার সিম্পল হিসাব। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা শিখলাম, যদি আমাকে বলা হয় কতবার ঘুরবে, তাহলে আমরা হচ্ছে সবটা দৈর্ঘ্যকে চাকার দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে পাওয়া যাবে কতবার ঘুরবে। এখন আমি প্রশ্নটা ঘুরায় করি, আপনাদের বলি যে একটা রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, একটা রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, আর ওই রাস্তায় চলার সময় চাকাটা 20 বার ঘুরে। একটা রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, আর ওই রাস্তায় চলার সময় কোন একটা চাকা 20 বার ঘুরে। চাকাটার পরিধি কত? কোন একটা রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, এটা লিখে দেন আপনারা। কোন একটা রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, তো ওই রাস্তাটাই কোন একটা চাকা শেষ করতে, ওই রাস্তাটা শেষ করতে কোন একটা চাকা 20 বার ঘুরে, চাকাটার পরিধি কত? তো দেখেন সবাই আপনারা পেরেছেন 5। তো এই সিম্পল জিনিসটা যদি আমরা বুঝি, তাহলে আমাদের এই ধরনের কোনো ম্যাথে সমস্যা হবে না, কারণ হচ্ছে এই ধরনের ম্যাথে এই জিনিসটাই চাওয়া হয়। তাহলে আমরা বলতে পারি যে আমাদের সবটা রাস্তা দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। হ্যাঁ, 100 মিটার ঘুরে হচ্ছে 20 বার। তাহলে 20 দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যাবে 5। 5 হচ্ছে চাকাটার পরিধি। এখন যদি আমি আপনাকে বলি এই চাকাটার পরিধি তো আপনি পেলেন, আপনার বলেন তো চাকাটার ক্ষেত্রফল কত? চাকাটার ক্ষেত্রফল কত? আমরা এখানে বৃত্তের ক্ষেত্রফল নিয়ে আসলাম কিন্তু। তো আপনি যদি চাকার পরিধি পান, আপনি চাকাটার পরিধি পেলেন 2 পাই আর সমান হচ্ছে 5। হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনি আর এর মানটা বের করে ফেলতে পারবেন। এখান থেকে আর এর মান বের করে নিতে পারবেন। আর এর মান বের করার পরে আপনি ক্ষেত্রফল বের করতে পারবেন। আপনি যদি এখান থেকে 2 পাই দিয়ে ভাগ করেন তাহলে আর এর মানটা পাবেন। তখন আপনি ক্ষেত্রফলও পেয়ে যাবেন। তো আমি যদি বলি যে একটা চাকা হচ্ছে, একটা রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, তারপর হচ্ছে একটা চাকা 20 বার ঘুরে, তাহলে ওই চাকাটার ব্যাস কত? তো আমরা যদি এখান থেকে পরিধি বের করতে পারি, হ্যাঁ, সেখান থেকে কিন্তু আমরা কি করতে পারবো? ব্যাসার্ধ বের করতে পারবো, ব্যাসও বের করতে পারবো, যে কোনো মান বের করা যায়। তাহলে আমরা আমাদের ম্যাথে ফেরত আসি। আমাদের ম্যাথে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে কি, আমাদের চাকাটা একবার ঘুরলে 44 মিটার পথ অতিক্রম করে, তাই তো? আমার চাকাটা একবার ঘুরলে 44 মিটার পথ অতিক্রম করে। আর ওরা বলে দিয়েছে সবটা রাস্তা হচ্ছে 200 মিটার।
ওরা বলে দিয়েছে সবটা রাস্তা হচ্ছে 200 মিটার। এই যে সবটা রাস্তা এটা হচ্ছে 100 মিটার না, সেটা হচ্ছে 220 মিটার, সরি। এই সবটা রাস্তা হচ্ছে 220 মিটার। তাহলে আমি বলতে পারি সবটা রাস্তা হচ্ছে 220 মিটার। আর আমার যে চাকাটা, সেটা হচ্ছে তার পরিধি হচ্ছে 44 মিটার। মানে আমার চাকাটা একবার ঘুরলে অতিক্রম করে 44 মিটার। তাহলে এখান থেকে আমি বের করতে পারবো আমার চাকাটা কয়বার ঘুরবে। তাহলে দেখেন, আমার এই সবটা রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 220, আর আমার চাকাটার পরিধি হচ্ছে 44 মিটার। তাহলে আমি এখান থেকে বের করতে পারবো যে আমার চাকা একবার গেলে যায় হচ্ছে 44 মিটার। তাহলে 220 মিটার পথ গেলে সে কতবার ঘুরবে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তাহলে সবটা রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 220, তাকে আমরা ভাগ করব চাকার পরিধি দ্বারা। মানে চাকার পরিধি মানেই হচ্ছে একটা চাকা একবার ঘুরলে কতটুকু যাবে। তাহলে এখান থেকে আমরা 220 কে যদি আমরা 44 দিয়ে ভাগ করি, সেখান থেকে কিন্তু আমরা পেয়ে যাবো মনে হয় 5 পেয়ে যাব। তার মানে আমাদের এই চাকাটাও 5 বার ঘুরবে। তাহলে দেখেন, এখান থেকে ম্যাথ আমরা প্রথমে বেসিক্যালি 3 নিয়মে ম্যাথ করতে পারি। আপনাকে বলবে যে রাস্তাটার দৈর্ঘ্য যদি 100 মিটার হয় আর চাকাটার পরিধি যদি 5 হয়, কতবার ঘুরবে? আপনি বলবেন 20 বার। যদি বলা থাকে রাস্তার দৈর্ঘ্য 100 মিটার, ঘুরবে হচ্ছে 20 বার, আপনাকে বলবে চাকার পরিধি কত? আপনি বললেন চাকার পরিধি হচ্ছে 5। এখন আমি আপনাকে বলি যে চাকার পরিধি 5, ঘুরবে হচ্ছে 20 বার, রাস্তার দৈর্ঘ্য কত? তাহলে 5 ইন্টু 20 সমান হচ্ছে 100। আপনি বলবেন 5 20 100। তার মানে আপনারা এখান থেকে কি পেয়ে যাচ্ছেন? যদি আপনাকে বলা থাকে যে চাকার পরিধি 5, রাস্তার দৈর্ঘ্য 20 বার ঘুরবে, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 5 20 100 হচ্ছে রাস্তার দৈর্ঘ্য। তাহলে এখান থেকে এই 3 নিয়মে ম্যাথ করতে পারেন, মানে আসতে পারে। তাছাড়া হচ্ছে আপনার যেটা হতে পারে সেটা হচ্ছে এখান থেকে আপনার ক্ষেত্রফল বের করতে পারে, পরিধি বের করতে বলতে পারে, ব্যাস বের করতে বলতে বলতে পারে, এরকম বিভিন্ন ধরনের ম্যাথ দিতে পারে। তো এগুলো ছিল চাকার নিয়মের ম্যাথ। এরপর হচ্ছে আপনাদের শীটে যে ম্যাথগুলো আছে সেগুলো আপনারা করে ফেলবেন। আপনারা যে শীটের যে শীটটা যেটা আমি দিয়েছি গত ক্লাসে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট করে আমাকে জমা দিবেন। অ্যাসাইনমেন্ট করে জমা দিবেন পরীক্ষার আগে আগে। আপনাদের নেক্সট দিন পরীক্ষা হবে, পরীক্ষার পরে ক্লাস হতে পারে, আমি এখনো শিওর না, আমি জানাবো আপনাদের। পরীক্ষা হচ্ছে নেক্সট দিন ক্লাসের টাইমে হবে। পরীক্ষার আগে আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। অ্যাসাইনমেন্টটা কি? আপনাদের যে শীটটা আমি দিয়েছি ওই শীটটা হচ্ছে সলভ করে আমাকে জমা দিবেন, তাহলেই হবে। আপনাদের যে শীটটা দিয়েছি সেটা হচ্ছে সলভ করে জমা দিবেন। আজকে আমাদের ক্লাস এখানেই। আজকে আমাদের আর কিছু নাই আসলে বৃত্তের জন্য। আমি মোটামুটি যে ম্যাথগুলো সিলেক্ট করেছিলাম সেগুলো শেষ। আপনারা হচ্ছে বৃত্তের জন্য ভালো করে পড়েন। সময় আছে, শনিবারের আগে ভালো সময় আছে, বৃহস্পতি শুক্রবার আছে। ভালো করে প্রস্তুতি নেন, ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা যেন ভালো হয়। আর হচ্ছে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, অবশ্যই আমি তো হেল্প